আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন বা এদের মধ্যে ইন্টারচেঞ্জ নিয়ে আলোচনা করব। ইন্টারচেঞ্জ অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স থেকে সিম্পল বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এই ট্রান্সফরমেশন বা ইন্টারচেঞ্জ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বিগত ক্লাসে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ডিটেলস আলোচনা করেছিলাম বা এদের পরিচয় আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব কীভাবে এই সেন্টেন্সগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ শুভ হয়ে থাকে। তো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ইন্টারচেঞ্জ আলোচনা করতে আমাদের প্রায় দুটো ক্লাস লেগে যাবে এবং দুটো ক্লাসে আমরা 10টি রুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রায় 10টি রুলস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 5টি রুল, 10টির মধ্যে 5টি রুল নিয়ে আলোচনা করব। তো 5টি রুল আলোচনার জন্য আমাদের এই টেবিলে কয়েকটি লিঙ্কার দেওয়া রয়েছে, এগুলোকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন লিঙ্কার। এই ট্রান্সফরমেশন লিঙ্কার সহ আমাদের একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, যাতে আমরা এই লিঙ্কারগুলো দেখে চিনতে পারি কোনটা কোন সেন্টেন্স বা কোনটা কোন ধরনের সেন্টেন্স। তো এরকম 5টি লিঙ্কার, 5টি রুলের জন্য 5টি লিঙ্কার, এই 3 প্রকার সেন্টেন্সের আমরা আজকে আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসে আরও 5টি লিঙ্কার নিয়ে আমরা আলোচনা করে টোটাল ট্রান্সফরমেশনটিকে শেষ করবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে লিঙ্কার সমূহের মধ্যে প্রথমেই যেটি রয়েছে, প্রথম রুলে রয়েছে সিম্পল সেন্টেন্সে যদি টু অথবা ইন অর্ডার টু এই কথাটি থাকে, টু অথবা ইন অর্ডার টু থাকলে আমরা কিভাবে সেটিকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব তা জেনে নেওয়া যাক। সিম্পল সেন্টেন্স, তো সিম্পল সেন্টেন্সে টু থাকবে অথবা ইন অর্ডার টু থাকবে। যদি টু অথবা ইন অর্ডার টু থাকে তাহলে সো দ্যাট যোগ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো। তাহলে সো দ্যাটের স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। এখানে হবে হচ্ছে এই সেন্টেন্সের মেইন ক্লজ, মেইন যে ক্লজটি থাকবে সেটি হবে, তারপরে মেইন ক্লজটি সো দ্যাট দ্বারা যুক্ত থাকবে এবং সো দ্যাট যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটি থাকবে কমপ্লেক্স সেন্টেন্সের। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো সাবঅর্ডিনেট ক্লজটি সো দ্যাট দ্বারা যুক্ত থাকবে। তো সাবঅর্ডিনেট ক্লজটি কীরকম হবে? এই যে সাবজেক্ট প্লাস ক্যান, কুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই আকৃতির হবে। তো চলুন দেখে নেওয়া যাক সিম্পল থেকে কমপ্লেক্স করলে কীভাবে সেটা হয়। টু যুক্ত সিম্পল সেন্টেন্স, যেমন উই worked hard to pass the exam। এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্স করি, টু যুক্ত সিম্পল সেন্টেন্স রয়েছে, সেটিকে কমপ্লেক্স করলে আমাদের সো দ্যাট ইউজ করতে হবে। তাহলে সো দ্যাটের পূর্বে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজটি বসবে এবং সো দ্যাটের পরে বা সো দ্যাট সহ যে সাবঅর্ডিনেট ক্লজটি বসবে সেটার স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে, আমরা সেটা দেখি। তাহলে টু থাকলে তো আমাদের একটি বিষয় জেনে নেওয়া উচিত, বা সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় বা কম্পাউন্ড করার সময় সিম্পল সেন্টেন্সে এই লিঙ্কারযুক্ত যে ফ্রেজটি থাকবে, ক্লজ নয়, লিঙ্কারযুক্ত যে ফ্রেজটি থাকবে সেই ফ্রেজটিকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজে ট্রান্সফর্ম করব। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে ট্রান্সফর্ম করলে আর একটি মেইন ক্লজে ট্রান্সফর্ম করব, এই দুটো মিলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়। এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই ক্লজটিকে, সাবঅর্ডিনেট ক্লজটিকে কোঅর্ডিনেট ক্লজে ট্রান্সফর্ম করব এবং এভাবে একটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বানিয়ে নিব। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এই ফ্রেজটি, যে কোনো একটি ফ্রেজকে ক্লজ বানাতে হবে সিম্পলের ক্ষেত্রে। তাহলে ফ্রেজটিকে ক্লজ বানাতে গেলে আমাদের এই টু এর পরে যে আমাদের নন ফাইনাইট ভার্ব রয়েছে, এই নন ফাইনাইট ভার্বটিকে ফাইনাইট ভার্ব করে এবং এটার একটা সাবজেক্ট তৈরি করে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তাহলে চলুন দেখে না যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের মেইন ক্লজ লাগবে। যেমন মেইন ক্লজ হচ্ছে, এখানে আমরা যদি ধরি উই ওয়ার্কড হার্ড, এটা এতটুকু অংশ আমাদের মেইন ক্লজ, এটাকে আমরা ধরে নিলাম মেইন ক্লজ। এবং এরপরে মেইন ক্লজের পরে থাকবে হচ্ছে সো দ্যাট, টু এর পরিবর্তে বসবে সো দ্যাট। এরপরে আমাদের একটি সাবজেক্ট লাগবে, যেহেতু এই ফ্রেজটিকে আমরা ক্লজ বানাবো তাহলে এর জন্য একটা ক্লজের জন্য একটা সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্টটা কি?
এই ভার্বের দুটো কাজই হচ্ছে এই উই দ্বারা সম্পন্ন করা। তাহলে এই উই হচ্ছে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই। তারপরে যেহেতু ক্যান কুড আসবে, সো দ্যাটের পরে ক্যান কুড দিতে হবে, যেহেতু এই জায়গাটার উপর ডিপেন্ড করে আমাদের ক্যান অথবা কুডটা ইউজ করতে হবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স V2, তাহলে এখানে আমরা ইউজ করবো কুড, সো দ্যাট উই কুড পাস দ্য এক্সাম। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো একই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি, এই সিম্পলটিকে যদি কম্পাউন্ড করি অথবা এই কমপ্লেক্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে সেটা কীরকম হবে? তাহলে আমাদের এই কম্পাউন্ডের স্ট্রাকচারটি হবে এন্ড যুক্ত দুটি ক্লজ, এবং একটি ক্লজে ওয়ান্ট অথবা ওয়ান্টেডের ইউজ থাকবে টেন্সের উপর ডিপেন্ড করে, এবং এইটি হবে সাবঅর্ডিনেট ক্লজটিতে আমরা ওয়ান্ট অথবা ওয়ান্টেডের ব্যবহার করব, ওয়ান্ট অথবা ওয়ান্টেড এই কথাটি আমরা ইউজ করব। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজের সাধারণত কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রিন্সিপাল ক্লজটি যেহেতু পরিবর্তন হয় না, আমাদের সাবঅর্ডিনেট ক্লজটিকে চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের ওয়ান্টেড ইউজ করতে হবে এইখানে সাবঅর্ডিনেট ক্লজটিতে, সেজন্য আমরা এই ক্লজটা সাধারণত পূর্বে লিখলে ভালো হয়, যেমন হচ্ছে উই wanted to pass the exam and worked hard। সাধারণত এই ক্লজটি হচ্ছে রেজাল্ট ক্লজ বা উদ্দেশ্য বোঝায় আর কি। তাহলে এই উদ্দেশ্যমূলক ক্লজটা আমরা আগে লিখে নিলাম, উদ্দেশ্যমূলক ক্লজটি আগে লিখে নেওয়া ভালো, না লিখলেও হয়। উই ওয়ার্কড হার্ড অ্যান্ড উই ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম অ্যান্ড ওয়ার্কড হার্ড, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অথবা এটা কীভাবে লেখা যায়? উই ওয়ার্কড হার্ড অ্যান্ড পাস দ্য এক্সাম। এই যে আমাদের একটি ক্লজ এবং এখানে আরেকটি ক্লজ, যেহেতু এই ক্লজের ভার্ব এটি পাস্ট, কিন্তু এটার সাবজেক্ট নাই না থাকার কারণ হচ্ছে দুটি ক্লজের একই সাবজেক্ট, আমরাই পরিশ্রম করেছিলাম, আমরাই পাস করেছিলাম। এই জন্য দুটি সাবজেক্ট একই হলে এবং এন দ্বারা যুক্ত হলে আমরা একটা সাবজেক্ট শুধু লিখব। আবার দুটি ক্লজের এন দ্বারা যুক্ত দুটি ক্লজের ভার্বও যদি একটি হয়, একই রকম হয়, তাহলে যে কোনো একটা ভার্ব আমরা ইউজ করব। তাহলে প্রথম ভার্বটি আমরা ইউজ করতাম, যেহেতু এখানে ভার্ব দুইটি, ভিন্ন ভিন্ন ভার্ব, এই জন্য দুইটি ভার্ব ইউজ করছি, কিন্তু সাবজেক্ট আমরা একটা ইউজ করেছি, কারণ দুটো ক্লজের সাবজেক্ট একই। তাহলে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে আমরা সো দ্যাট ইউজ করেছি, এবং টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে আমরা অ্যান্ড ব্যবহার করে এইভাবে কম্পাউন্ড করেছি, অথবা সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করতে অ্যান্ড ব্যবহার করে এভাবে কম্পাউন্ড করে নেব। তো আরেকটি এক্সাম্পল দিই, টু ছাড়া ইন অর্ডার টু যদি থাকে, তাহলে ঠিক একই রকমভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড অথবা এদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবো। যেমন উই না দিই, শি ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার টু বাই আ ড্রেস, ঠিক আছে। তাহলে ইন অর্ডার টু থাকলেও আমরা ঠিক আগের মতোই সো দ্যাট ব্যবহার করব। যেমন এটা কমপ্লেক্স করলে হবে শি ওয়েন্ট টু দ্য মার্কেট সো দ্যাট, তাহলে শি ইউজ করতে হবে, যেহেতু দুটোর কাজ একই সাবজেক্টের দ্বারা সম্পন্ন। শি, এখন আমরা ক্যান অথবা কুড ইউজ করবো, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স V2, এই জন্য কুড ইউজ করবো। V1 থাকলে ক্যান ইউজ করতাম, শি কুড, বাকি অংশ বসবে বাই এ ড্রেস। ঠিক একই রকমভাবে আমরা যদি এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্স করি, সিম্পল সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ড করি অথবা কমপ্লেক্স সেন্টেন্সটিকে কম্পাউন্ড করি, তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ডের পরে সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টেড ব্যবহার করতেও পারি, না করলে নাও হয়। যেমন হচ্ছে শি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড
বাই যেহেতু আছে ভার্বের দুটি একই ফর্মে হবে, বট এ ড্রেস। অথবা এই উদ্দেশ্যমূলক ক্লজটাকে যদি আমরা আগে লিখতাম তাহলে এভাবে লিখতে পারতাম, শি ওয়ান্টেড ইউজ করে টু বাই a dress and she wanted to buy a dress and went to the market. এভাবেই আমরা কমপ্লেক্সটিকে কম্পাউন্ড এবং সিম্পলটিকে কম্পাউন্ড করে নিতে পারি। তাই হচ্ছে আমাদের প্রথম যে লিঙ্কার বা প্রথম যে রুল রয়েছে সেই রুলের এক্সাম্পল। এখন আমরা দ্বিতীয় রুল এর এক্সাম্পলটা দেখে নিব একটু, এবং দ্বিতীয় রুল অনুযায়ী কীভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় রুলে রয়েছে আমাদের ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অল দো ইউজ করি। দো অল দো অর্থ হচ্ছে যদিও, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দো অল দো ইউজ করবো, এবং দো অল দো অর্থ হচ্ছে যদিও। এটা আমাদের কন্ডিশনালের একটা স্ট্রাকচার, দো অল দো। তাহলে দো অল দো যদিও, এবং এই দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে আমরা বাট ব্যবহার করব, অথবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বাট ব্যবহার করব, আর দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বাট ব্যবহার করব। ঠিক একই রকমভাবে রিভার্স হচ্ছে, যদি বাট যুক্ত কোনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাহলে দো অল দো যুক্ত করে কমপ্লেক্স এবং ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সফরমেশনের সিস্টেম। তাহলে ইনস্পাইট অফ যুক্ত আমরা একটা স্ট্রাকচার আমরা পড়ে নিই। ইনস্পাইট অফ এরপরে সাধারণত অথবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এরপরে একটা পসেসিভ ফর্ম বসে, পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে এখানে। ইনস্পাইট অফ এর পসেসিভ হচ্ছে যে কোনো একটা সাবজেক্টের পসেসিভ, যেমন হিজ। ইনস্পাইট অফ হিজ হ্যাভিং verb plus ing, having money, he is, in spite of his having money, he is unhappy তাহলে এই সিম্পল সেন্টেন্সের আমাদের ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মানি এতটুকু অংশ হচ্ছে ফ্রেজ, এতটুকু অংশ কোনো ক্লজ নয়, কিন্তু মেইন ক্লজটি হচ্ছে হি ইজ আনহ্যাপি। তাহলে এই মেইন ক্লজটির সাধারণত কোনো পরিবর্তন হয় না। এই সিম্পল থেকে কমপ্লেক্স করতে আমরা এই ইনস্পাইট অফ যুক্ত ফ্রেজ বা সিম্পল সেন্টেন্সের যে ফ্রেজটুকু থাকবে আমরা সেই ফ্রেজটুকুকে একটা ক্লজ বানাবো। কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্স উভয় সেন্টেন্সে আমরা ইনস্পাইট অফের ফ্রেজটিকে একটি ক্লজ বানাই সাধারণত। তাহলে এই ফ্রেজটিকে যদি আমরা ক্লজ বানাই তাহলে একটা রুল হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে আমরা দো ব্যবহার করবো, এবং দো অল দো শুরুতে ইউজ করবো। দো অথবা অল দো এরপরে বসবে হচ্ছে সাবজেক্টিভ, এই পসেসিভ ফর্মটির সাবজেক্টিভ ফর্ম বসবে দো হি। এরপর একটা ভার্ব লাগবে, এর পরবর্তীতে বসবে হচ্ছে ভার্ব বসবে এখানে। তাহলে এই ভার্বটা আমরা এখান থেকে নিব, হ্যাভিং থেকে বা ভার্ব প্লাস আইএনজি থেকে নিব। এখন ভার্ব প্লাস আইএনজি থেকে যে আমরা নিব সেটা কোন ফর্মে বসবে, এখানে প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে, সেটা ডিপেন্ড করবে প্রিন্সিপাল ক্লজের ভার্বের উপরে। যেহেতু ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানেও হ্যাভিংয়ের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। ইনস্পাইট দো হি এরপরে হ্যাভিংয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ, হি এর সাথে বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে। দো হি হ্যাজ মানি, কমা হি ইজ আনহ্যাপি। দো হি হ্যাজ মানি, হি ইজ আনহ্যাপি। এ হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সের কমপ্লেক্স ফর্ম। এবং এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি, বা এই দুটো সেন্টেন্সের কম্পাউন্ড ফর্ম একই হবে, তাহলে কম্পাউন্ড করলে যদি দো অল দো থাকে তাহলে আমরা বাট ইউজ করব। তার মানে হচ্ছে এই দোটা আমরা স্কিপ করব কম্পাউন্ড সেন্টেন্সে, এখানে সাবজেক্ট লাগবে হি হ্যাজ মানি। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত হয় অথবা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। তাহলে এখানে হচ্ছে বাট ইউজ করতে হবে, দো হি হ্যাজ মানি বাট, এটা প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হয় না, আমরা আগেই জানি হি ইজ আনহ্যাপি।
কারণ এই দোযুক্ত অংশটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এই ক্লজটিকে পরিবর্তন করে একটা মেন ক্লজ বানাবো এবং মেন ক্লজ যেটি রয়েছে সেটির কোনো পরিবর্তন হবে না। হি হ্যাজ মানি বাট হি ইজ আনহ্যাপি। এই ধরনের সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুটি ক্লজের সাবজেক্ট একই হয়, দুটি ক্লজের একই সাবজেক্ট হলে আমরা একটি সাবজেক্ট ইউজ করব, তার মানে দ্বিতীয় সাবজেক্টের লিখতে হয় না। আবার দুটি ক্লজের যদি ভার্ব একই হয় তাহলে আমরা দ্বিতীয় ক্লজের ভার্বটিকেও স্কিপ করতে পারি, কিন্তু দুটি ভার্ব হওয়ার কারণে দুটি আমরা ইউজ করলাম। তো এই হচ্ছে ইনস্পাইট অফ যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। তো যদি হ্যাভিং ছাড়া অন্য কোনো ভার্ব থাকে, মেন ভার্ব থাকতে পারে, বি ভার্ব থাকতে পারে, তাহলে সেগুলো থাকলে আমরা কীভাবে করবো? যেমন হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ ভার্ব ইউজ করতে হবে, বিং থাকলে টু বি ভার্বের যে কোনো একটা ফর্ম টেন্স অনুযায়ী ইউজ করতে হবে, আর প্রিন্সিপাল ভার্ব থাকলে কী ইউজ করবো? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়েও লিখি একটা, ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড, ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রম সত্ত্বেও, ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড হি ফেলড ইন দ্য এক্সাম। এই সেন্টেন্স এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যুক্ত। আমরা এত আগে ছিলাম হচ্ছে হ্যাভিং যুক্ত ছিল, মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কীভাবে হবে? ডেসপাইট থাকলে আমরা কী ব্যবহার করি? দো অলদো ইউজ করি, দো অথবা অলদো। এরপরে পসেসিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম বসবে, দো হি। মূল ভার্ব এই যে ওয়ার্ক থেকে আসবে, এখন কোন ফর্ম আসবে এটা ডিপেন্ড করবে প্রিন্সিপাল ক্লজের ভার্বের উপরে। এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, অথবা পাস্ট ফর্ম হলে পাস্ট ফর্ম হবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট V2, তাহলে ওয়ার্কের পাস্ট ফর্ম এখানেও বসবে, দো হি ওয়ার্ক হার্ড। তারপরে প্রিন্সিপাল ক্লজ তো চেঞ্জ হয় না, হি ফেলড ইন দ্য এক্সাম, হি ফেলড ইন দ্য এক্সাম। এ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং এটিকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে দোটা কাটা বাদ দিতে হবে আমাদের, দোটা বাদ দিয়ে সাবজেক্ট লিখতে হবে শুরুতে, হি ওয়ার্কড হার্ড। তারপরে এটাতে ইউজ করতে হবে বাট, বাট হি ফেলড ইন দ্য, যেহেতু দুটি ক্লজের সাবজেক্ট একই হি, তাহলে আমরা দ্বিতীয় হিটাকে বাদ দিতে পারি, দ্বিতীয় হিকে আমরা স্কিপ করে এভাবে লিখতে পারি, দো হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড বাট ফেলড ইন দ্য এক্সাম। এ হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। এবার আমরা আলোচনা করব 3 নম্বর লিঙ্কার বা তৃতীয় রুলটি নিয়ে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে, অর্থাৎ উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা ব্যতীত বা ছাড়া বোঝায় বা কোনো কিছু ছাড়া এরকম বোঝায়, তাহলে এটিকে আমরা যদি লিখি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট স্ট্রাকচার, উইদাউট ওয়ার্কিং হার্ড অথবা স্টাডিং হার্ড, উইদাউট স্টাডিং হার্ড। এখন ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। উইদাউট থাকলে আমরা ইফ ক্লজ দিয়ে করব এবং এটা নেগেটিভ ফর্মে হবে শুধু এই উইদাউটের জন্য, তাহলে এটাকে আমরা ইউজ করবো ইফ ক্লজ এবং মেন ক্লজ, স্ট্রাকচার অনুযায়ী ইফ ক্লজ এবং মেন ক্লজ। তাহলে এটাকে লিখবো হচ্ছে ইফ, তাহলে এই ফ্রেজটিকে ক্লজ বানাইতে আমাদের একটা সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্ট হবে এই দ্বিতীয় যে প্রিন্সিপাল ক্লজ, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তাহলে ইফ ইউ, এটা কোন টেন্স? ক্যান নট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাও হবে। ওয়ার্কিং ভার্বটাকে আমরা মূল ভার্বে নিব হচ্ছে ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক হার্ড, সরি ইফ ইউ না, ইফ ইউ এটা নেগেটিভে হবে, ইফ ইউ ডোন্ট, যেহেতু উইদাউট রয়েছে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যানট পাস দ্য এক্সাম। এ হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স।
এবং এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা অর ইউজ করবো, দুটি ক্লজের মাঝখানে কানেক্টর হিসেবে বা লিঙ্কার হিসেবে আমরা অর ইউজ করবো। তাহলে দেখেন ইফ যুক্ত ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটি নিয়ে আমরা কাজ করবো। এবং এটা লিখতে হবে যেহেতু সাবজেক্ট ইউ, তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ ফর্মে লিখবো প্রথমে, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, অর ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। এ হচ্ছে উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। উইদাউট হচ্ছে ব্যতীত বোঝালে, উইদাউট ছাড়া। যদি আমরা আরেকটি এক্সাম্পল ইউজ করি এখানে, you will fail, you will fail, অর্থাৎ উইদাউট যুক্ত একটি ক্লোজ, উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল, অথবা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, সরি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এটাকে যদি আমরা আগের নিয়মে কমপ্লেক্স করি তাহলে উইদাউট স্টাডিং হার্ড, এটিকে ইফ ক্লজ বানালে নেগেটিভে হবে ইফ, যেহেতু ইউ সাবজেক্ট, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল, প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। সেমভাবে যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে যেহেতু দুটির সাবজেক্টই ইউ এবং একটি সাবজেক্ট আমরা ইউজ করবো, এটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়, স্টাডি হার্ড or you will fail in the exam। এখন আমরা আলোচনা করব হচ্ছে এগুলো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এর সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। এবারে আমরা আলোচনা করব 4 নম্বরের যে লিঙ্কার, ট্রান্সফরমেশন লিঙ্কার বা 4 নম্বর রুলটি নিয়ে। এখানে রয়েছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই working sincerely, you may prosper in life। তাহলে দেখা যাক বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কীভাবে কমপ্লেক্স করতে হয়। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যার অর্থ হচ্ছে দ্বারা, এবং এটি থাকলে ইফ ক্লজ এবং মেন ক্লজ, এইভাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এবং অ্যান্ড ব্যবহার করে দুটি ক্লজকে অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, দুটি ক্লজকে অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইফ ক্লজ ইউজ করবো এবং এই ইফ ক্লজটা হবে অ্যাফার্মেটিভে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে নেগেটিভে, আর বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে অ্যাফার্মেটিভ ইফ ক্লজ। তাহলে ইফ দ্বারা আগের মতোই করবো, ইফ সাবজেক্ট হচ্ছে ইউ, ইফ ইউ ওয়ার্ক সিনসিয়ারলি ইউ মে প্রসপার ইন লাইফ। অর্থাৎ ইফ ইউ ওয়ার্ক সিনসিয়ারলি ইউ মে প্রসপার ইন লাইফ, মানে ইউ মে প্রসপার ইন লাইফ ছিল প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজটি। তাহলে মেন ক্লজের কোনো পরিবর্তন হয় না, শুধু আমরা ফ্রেজটিকে ক্লজ বানাই এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়ার সময় সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা আরেকটি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বানাই। তাহলে এই সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ড করি তাহলে আমাদের কী করতে হবে, অ্যান্ড দ্বারা দুটি ক্লজকে যুক্ত হবে, ক্লজ 1 ক্লজ 2। ঠিক আছে, তাহলে অ্যান্ড দ্বারা ক্লজটি যুক্ত হবে, এটা হবে হচ্ছে আগের মতোই ওয়ার্ক, ভার্ব দ্বারা শুরু হবে ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড ইউ মে প্রসপার ইন লাইফ, ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড ইউ মে প্রসপার ইন লাইফ। তাহলে এইগুলো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা এক্সাম্পল। আমরা আরেকটি এক্সাম্পল দিব,
তাহলে বাই প্লাস বার প্লাস আইএনজি যদি ব্যবহার করি, বাই ট্রাইং হার্ট অ্যান্ড সোল হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। অর্থাৎ আপ্রাণ চেষ্টা করার মাধ্যমে বা মনে প্রাণে চেষ্টা করার মাধ্যমে হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, মানে পরীক্ষায় সে একটা ভালো ফলাফল করেছিল। এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো। তাহলে এই কমপ্লেক্স করতে গেলে এতটুকু অংশকে আমাদের ইফ ক্লজ বানাতে হবে। ইফ হি ট্রাইড, ট্রাইড হার্ড অ্যান্ড সোল, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা বসবে। এখন আমাদের এই জায়গায় একটু মনে রাখতে হবে, কন্ডিশনের নিয়ম অনুযায়ী ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট, আমরা কেন পাস্ট ইনডিফিনিট দিলাম? এখানে ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে, এখানে ভার্বটি কোন ফর্মে রয়েছে? পাস্ট ফর্মে। তাহলে কন্ডিশনের নিয়ম অনুযায়ী ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজটি সাবজেক্টের পরে কুড, মাইট অথবা উড ব্যবহার করতে হয়। হি কুড, ইফ হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, হি কুড ব্যবহার করে আমাদের লিখতে হবে হি কুড কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। অথবা শুধু আনসার, যদি আমরা যদি প্রিন্সিপাল ক্লজটি কোনো পরিবর্তন না করি তাহলে যা আছে তাই লিখে রাখতে পারি, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী, কন্ডিশনের স্ট্রাকচার অনুযায়ী এখানে কুডের ইউজ করতে হবে। হি কুড কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত অথবা ইফ ক্লজ যুক্ত সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে সেটা এন্ড দ্বারা দুটি ক্লজকে যুক্ত করতে হবে। তাহলে প্রথম ক্লজটি লিখতে হবে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, এটা একটি ফ্রেজ, অ্যান্ড টোটালটি একটি কমপ্লেক্স ক্লজ, কিন্তু এই অংশটুকু শুধু আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বলে, এটাকে ইডিওমেটিক ফ্রেজ আর কি। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল অ্যান্ড কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। এ হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন বা ইন্টারচেঞ্জ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক একই রকমভাবে আমাদের রিভার্স ট্রান্সফরমেশনটাও করে নিতে হবে। কম্পাউন্ড থেকে সিম্পলে গেলে আমরা এখান থেকে এন যুক্ত সেন্টেন্সটিকে কম্পাউন্ড থেকে সিম্পলে গেলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, এবং এখান থেকে সিম্পলে গেলে, কম্পাউন্ড থেকে সিম্পলে গেলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে সিম্পল করে নিতে হবে। অথবা কমপ্লেক্স থেকে সিম্পলে গেলেও বাই প্লাস আইএনজি যুক্ত করে সিম্পল করতে হবে। আমাদের আজকের লাস্ট রুল হচ্ছে 5 নম্বরের যে লিঙ্কার রয়েছে সেটি, যেমন হচ্ছে টু ডট ডট টু, যার অর্থ হচ্ছে এতই, মানে এতই বোঝায় আর কি, এর অর্থ এতই বোঝায়। সো ডট ডট দ্যাট, এর অর্থ হচ্ছে এতই, দ্যাট অর্থ হচ্ছে যে। এই টু ডট ডট টু এর মাঝখানে একটি অ্যাডজেক্টিভ বসে সাধারণত, তাহলে এই অ্যাডজেক্টিভটি আমাদের ট্রান্সফরমেশন করার সময় এই সো ডট ডট দ্যাটের মাঝখানে ব্যবহার করতে হবে, এবং সেম অ্যাডজেক্টিভটিকেই কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি এবং এন্ডের মাঝখানে ইউজ করতে হবে। তো আশা করি আমাদের বুঝতে অসুবিধা হবে না যে অ্যাডজেক্টিভের অবস্থানটি কোথায়। অ্যাডজেক্টিভটি বসে হচ্ছে টু ডট ডট টু এর মাঝখানে, সেম অ্যাডজেক্টিভটি আবার যায় বসে সো ডট ডট দ্যাট এর মাঝখানে, এবং ভেরি ডট ডট এন্ড এর মাঝখানে অ্যাডজেক্টিভটি অবস্থান। তাহলে চলুন এক্সাম্পল এর মাধ্যমে একটা দেখে নেওয়া যাক টু ডট ডট টু এর ব্যবহার। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। তারপরে এখানে একটি ভার্ব এবং এখানে আমাদের একটি নন ফাইনাইট ভার্ব রয়েছে। আমরা এই নন ফাইনাইট ভার্বটি দ্বারা একটা ক্লজ তৈরি করব। তাহলে রুল অনুযায়ী এখানে বসবে হচ্ছে হি ইজ, এই টু এর পরিবর্তে আমাদের বসাতে হবে সো। হি ইজ সো, এরপরে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, হি ইজ সো উইক। তারপর দ্যাট বসাতে হবে নিয়ম অনুযায়ী, দ্যাট এরপরে সাবজেক্ট বসবে। এই সাবজেক্টই হবে প্রথম যে ক্লজটি থাকবে বা প্রথম ক্লজের সাবজেক্ট হি,
দ্যাট হি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এতটুকু অংশ ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে আমরা ক্যান নট ইউজ করবো। কি ইউজ করবো? ক্যান নট। পাস্ট টেন্স হইলে আমাদের কুড নট ইউজ করতাম। হি ক্যান নট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ এই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি দ্যাট, এরপরে এক্সট্রা অংশ হিসেবে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট নিব এবং মূল ভাবটি বসাবো। তাহলে কম্পাউন্ড করলে হবে টির হি ইজ, এই সো এর পরিবর্তে হবে ভেরি, এরপরে অ্যাডজেক্টিভ উইক, ভেরি উইক, অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে অ্যান্ড, দ্যাট চলে যাবে অ্যান্ড সাবজেক্ট, যেহেতু দুটির একই সাবজেক্ট তাহলে আমরা একটা সাবজেক্ট প্রথমবার লিখলাম, দ্বিতীয়বার লিখলাম অ্যান্ড ক্যান নট ওয়াক। এ হচ্ছে টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। একই রকমভাবে উল্টাটা করলে আমরা কম্পাউন্ড থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সও করে নিতে পারি। তো টু ডট ডট টু এর আরেকটি এক্সাম্পল দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। যেমন she is too honest to tell a lie। যদি এই সেন্টেন্সটিকে সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন কীভাবে করব। she is, টু এর পরিবর্তে আবার সো ইউজ করব, সো অ্যাডজেক্টিভ ইউজ করব অনেস্ট, দ্যাট দ্বিতীয় সাবজেক্টটি হয় এই সাবজেক্টের প্রোনাউন দ্যাট she, যেহেতু ইজ আছে তাহলে ক্যান নট ইউজ করবো, ক্যান নট টেল এ লাই। কম্পাউন্ড করলে কি হবে? শি ইজ ভেরি হবে, তাহলে চেঞ্জটা হচ্ছে টু, সো ভেরি অনেস্ট, তারপরে অ্যান্ড দিতে হবে অ্যান্ড, যেহেতু দুটি সাবজেক্ট একজন ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে তাহলে একটি সাবজেক্ট লিখলেই হবে, শুধু ভার্বটা লিখলে হবে ক্যান নট টেল এ লাই। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স করার আপাতত এই 5টি নিয়মের আলোচনা। তো আগামী ক্লাসে আমরা আমাদের 10টি রুলসের আরও 5টি রুলস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।